আবার ৭১ মুক্তিযুদ্ধের কথা বলে এবং মানুষের কাছে প্রশ্ন রাখে কেমন আছে বাংলাদেশ। এই কেমন আছে বাংলাদেশ এই প্রশ্নটি করবার জন্য সারা বাংলাদেশে যা ঘটতে থাকে সেই সংবাদগুলো নিয়ে আবার ৭১ সকাল দুপুর এবং রাতে ৩ বেলা নিয়মিতভাবে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। সেই সংবাদগুলো পরিবেশন করে যাচ্ছে যেই সংবাদগুলো বাংলাদেশের লিড মিডিয়া হাউসগুলো, সেটা প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক, তারা যা প্রচার করতে পারছে না সেই সংবাদগুলোই আমরা নিয়ে আসি আমাদের আবার ৭১-এর কেমন আছে বাংলাদেশ এই প্রশ্নের মধ্য দিয়ে সংবাদ উপস্থাপনায়। এবং সংবাদ উপস্থাপনা হওয়ার পরে আমরা নিশ্চিতভাবে জানি প্রত্যেকটা সংবাদের একটা প্রেক্ষাপট থাকে, প্রত্যেকটা সংবাদের একটা চরিত্র থাকে এবং প্রত্যেকটা সংবাদ একটি নির্দিষ্ট লক্ষ্যকে চিহ্নিত করে। তাই সংবাদ বিশ্লেষণ অত্যন্ত জরুরি। আজকে ২২ তারিখ সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আফসানা কিশোর লোচন। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ, সংবাদ বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ২০২৪-এর ৫ আগস্টে যে বাংলাদেশটা পরাজিত হলো, সেই পরাজিত বাংলাদেশটাকে বিজয়ী করবার জন্য মাঠে কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের নামবার কোনো সুযোগ যখন ছিল না, তখন এই অনলাইনের যুদ্ধটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছিল। সেই যুদ্ধটা যে কয়েকজন মাত্র মানুষ শুরু করেছিল তার মধ্যে আফসানা কিশোর লোচন একজন। আফসানা লোচন, আপনাকে স্বাগত জানাই আজকের আবার ৭১-এর এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। যদিও আপনি নিজে সবসময় সংবাদ দিচ্ছেন, সংবাদের বিশ্লেষণ করছেন, তারপরেও আবার ৭১-এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ হাকাম ভাই আমাকে আবার ৭১-এ সংযুক্ত করার জন্য। ধন্যবাদ। আমরা খুব বেশি না, কারণ খুব বেশি সংবাদ বিশ্লেষণ করতে গেলে অনেক বেশি সময় লাগে। আর মানুষ এত ঘটনা প্রতিনিয়ত ঘটছে, সবকিছু দীর্ঘ সময় ধরে শোনারও সময় মানুষের থাকে না। আমরা আজকে ২টো কিংবা ৩টা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একেবারে গরম খবর হচ্ছে ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে যুক্ত হবার জন্য নিউ ইয়র্কে আসছেন। তো সেই নিউ ইয়র্কে আসা নিয়ে একটি সংবাদটা হচ্ছে লন্ডন কাণ্ডে আতঙ্ক, নিউ ইয়র্ক সফরে ডক্টর ইউনূসের বডিগার্ড ফখরুল তাহের। লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার গাড়িতে হামলা চেষ্টার ঘটনায় সৃষ্ট তিক্ত অভিজ্ঞতা ও আতঙ্কের মধ্যেই জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার এই সফরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সূত্র বলছে লন্ডনের ঘটনার পর সম্ভাব্য বিক্ষোভ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডক্টর ইউনূস এক নজিরবিহীন পদক্ষেপে তার সফর সঙ্গী হিসেবে দেশের ৪ শীর্ষ রাজনীতিবিদকে নিয়ে যাচ্ছেন, যাদেরকে তার রাজনৈতিক বডিগার্ড বা রাজনৈতিক রক্ষা কবচ হিসেবেই দেখা হচ্ছে। সম্প্রতি জুলাই বিপ্লবের বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে লন্ডনে একদল বিক্ষোভকারীর রোষের মুখে পড়ে বাংলাদেশ হাইকমিশনের গাড়ি এবং উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এ সময় ডিম নিক্ষেপ ও পথ রোধের চেষ্টা করা হয়। বিদেশের মাটিতে সরকারের একজন প্রতিনিধির বিরুদ্ধে এমন আচরণ অন্তর্বর্তী সরকারকে তীব্র ঝাঁকুনি দিয়েছে। এই ঘটনাই ডক্টর ইউনূসের আসন্ন সফর নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারা হচ্ছেন রাজনৈতিক বডিগার্ড হিসেবে? জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক ফোরামে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতে ইসলামীর নায়েবে আমির, আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহাসচিব, হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যান, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই সংবাদের উপর ভিত্তি করে আমি যদি আপনার কাছে জানতেই চাই যে গত বছর
অর্থাৎ 5 আগস্ট 2024 তথাকথিত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হলো এবং অত্যন্ত বীর দর্পে এসে ডক্টর ইউনূস বিল ক্লিন্টন সাবেক রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রপতি তার সামনে পরিচয় করিয়ে দিলেন মেটিকুলাস প্ল্যানের ডিজাইনার মাহফুজ আলমের সঙ্গে। সেই মাহফুজ আলম লন্ডনে কয়েকদিন আগে ডিম খেয়ে এসেছে এবং তারপরে আজকে এসে এই যে বিএনপির মহাসচিব, জামায়াতের আমির এবং এনসিপির মহাসচিব, সাথে তারেক রহমানের একজন উপদেষ্টা, এই চারজনকে নিয়ে আসার ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? যেটি সংবাদ বলছে বডিগার্ড কিংবা দেহরক্ষী, কিন্তু আপনার বিশ্লেষণে এটা কি বলে? এইটা তো হাকাম ভাই যেটা বলছিলাম আর কি, আমরা প্রোগ্রাম শুরু করার আগে আপনি আর আমি যেটা আলোচনা করছিলাম, এটা এক ধরনের কি বলবো, আমরা গাড়িতে দেখি না যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে এক ধরনের এয়ার ব্যাগ বের হয়, উনি ওই ধরনের একটা এয়ার ব্যাগ সাথে করে নিয়ে গিয়েছেন আর কি। তো লন্ডনে যেটা হয়েছে, মানুষের নাগরিক অধিকার, লন্ডনবাসী যারা প্রবাসী বাংলাদেশি ছিলেন তারা তো দেশের সামগ্রিক পরিস্থিতি দেখছেন, আইন শৃঙ্খলার অবস্থা দেখছেন, অর্থনীতির অবস্থা দেখছেন, নিরাপত্তার অবস্থা দেখছেন, সব কিছুই দেখছেন, তারা ক্ষুব্ধ। তারা তাদের সেই ক্ষোভ প্রকাশ করেছেন, তারা গণতান্ত্রিক উপায়ে তাদের প্রতিবাদ জারি রেখেছেন। সেখান থেকে ডক্টর ইউনূস একটা আশঙ্কা করেছেন যে তার উপরেও নিউ ইয়র্কে এ ধরনের প্রতিরোধ গড়ে উঠতে পারে। সেটা একটা বিষয়, এবং আরেকটা বিষয় যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছে ব্যক্ত করা যে দেখো আমার সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোও আছে, আমার সাথে সবাই ঐক্যমত। উনি যেটা বলে থাকেন সারাক্ষণ, ওনার তথাকথিত একটা কথা থাকে যে ঐক্যমতের কমিশন, ঐক্যমতের সরকার, সারা বাংলাদেশের মানুষ তাকে চায়। এবং তার ওই ডাস্টবিন শফিক ইতিমধ্যে একটা দেখলাম, তার একটা ভিডিও বের হয়েছে যে তাদের নাকি জনপ্রিয়তা 78%, 79% হয়ে গেছে, সারা বাংলাদেশ নাকি তাদেরকে চাচ্ছে। তো এই যে তাদের একটা মিথ্যাচার প্রোপাগান্ডা, তাদেরটা তো গোয়েবলসকেও হার মানিয়েছে, এটা আপনি জানেন। আর আমরা যেটা বলে থাকি যে সরকারের পতন বা সরকার চেঞ্জ, এগুলো কোনো কিছুই কিন্তু জুলাই জুলুমের মাধ্যমে হয়নি। এটা হচ্ছে কি সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে তাদের নগ্ন ট্রেড বিভিন্ন জায়গায় করেছিল, সেইটারই একটা 2024 সালে এসে আমরা তারই একটা প্রতিফলন দেখতে পাচ্ছি যে ট্রেডের ওয়ার শুরু হয়ে গিয়েছে সারা বিশ্বে। মানে বাণিজ্যকে কেন্দ্র করে একটা যুদ্ধ শুরু হয়েছে এবং সেখানে ইউনূস একটা গুটি মাত্র। এবং বাংলাদেশ যেহেতু ভূ রাজনৈতিক কারণে একটা গুরুত্বপূর্ণ পজিশন দখল করে আছে, সেই জায়গা থেকে একটা পাপেট সরকার বসানোর জন্য তাকে আনা হয়েছে, ইউনূসকে আনা হয়েছে। এবং ইউনূস যেহেতু জানে, সে নিজে কিন্তু জানে যে সে কী করেছে এবং সে কী করে যাচ্ছে, এটা সে জানে বিধায় তার মনের মধ্যে একটা ভয়। সেই কারণে সে ভেবেছে যে আমি যদি সাথে করে বিএনপি, জামাত এবং এনসিপির এদেরকে নিয়ে যেতে পারি, এদের নেতাকর্মীরা আমাকে নিউ ইয়র্কে রক্ষা করবে। যদি সাধারণ প্রবাসী জনগণ কোনো প্রতিরোধ করতে থাকে, তখন এই নেতাকর্মীরা গিয়ে সেই প্রতিরোধের এগেনস্টে আরেকটা প্রতিরোধ গড়ে তুলবে। কারণ ইউনূসের তো নিজের কোনো রাজনৈতিক ফুটিং নাই, সে তো রাজনৈতিকভাবে এস্টাবলিশড না, সে হচ্ছে এনজিওগ্রাম, সে সারা জীবন করেছে বেনিয়াগিরি। তো সে এই কারণে তাদেরকে নিয়ে গেছে। এবং অন্তরালে তো আগামবাই অনেক কিছু থাকে, এগুলো তো আমরা সাধারণ মানুষের দৃষ্টিতে বলি। সেখানে হয়তো অন্যান্য রাজনৈতিক বোঝাপড়া বা আগামী পরিকল্পনা, তফসিল ঘোষণা করবে কি করবে না, নাকি ইউক্রেনের মতন একটা যেনতেন নির্বাচন দিয়ে কোনো মতে এগুলাকে লেজিটিমেট করা হবে, এরকম অনেক কিছু আলোচনার জায়গায় কিন্তু এটা হতে পারে বলে আমার বিশ্বাস আর কি। আচ্ছা, এখানে আপনাকে একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যে ২০২৪-এর ৫ আগস্টের পরে সারা বিশ্বেই মানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের এই যে আ পতন ঘটলো এবং তারপরে প্রবাসে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে কিন্তু একটা সময় লেগেছিল। এবং সেই সময়ে কিন্তু গত বছর জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস এসে গিয়েছিল এবং সে কিন্তু কোনো শক্তির মুখোমুখি তাকে হতে হয়নি। কারণ আমরা জানি যে বাংলাদেশের মতো সারা বিশ্বে আওয়ামী লীগ একমাত্র সংগঠন যাদের একটি শক্তিশালী অবস্থান আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এইবার গত লন্ডনে ঘটলো, এর আগে লন্ডনে কিন্তু এই যে ডাস্টবিন শফিকের সাথেও একই ঘটনা ঘটেছে। সুতরাং ডক্টর ইউনূস তার সঙ্গে সারা বিশ্বে রাজনৈতিক শক্তি আছে, সংগঠন আছে। এরকম বড় দুটো সংগঠন, একটি বিএনপি এবং একটি জামাতে ইসলামী। তাদের ২ জন মহাসচিবকে নিয়ে আসলেন। এটি কি আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি, সেই শক্তি
শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আরেকটি শক্তিকে মাঠে নামানোর প্রক্রিয়া হিসেবে আনলেন? কারণ এটি যদি আন্তর্জাতিকভাবে প্রমাণের বিষয় থাকতো যে তার সঙ্গে আরো রাজনৈতিক দল আছে, তাহলে কিন্তু প্রায় ৩২টি রাজনৈতিক সংগঠন এখন বাংলাদেশে সক্রিয়, এবং এই ৩২টি রাজনৈতিক সংগঠনই কিন্তু গত জুলাই আগস্টের আন্দোলনে, ২০২৪-এর জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাদের ভেতর থেকে বিএনপি এবং জামাতকেই কেন, কেন অন্য সংগঠন কেউ নয়, এই শক্তি প্রদর্শনের প্রক্রিয়া হিসেবে দেখছেন, নাকি আপনি শুধুমাত্র রাজনৈতিক মেটাফরিক বিষয়টাই দেখছেন? না না, হাকাম ভাই, এখানে তো দুইটা জিনিসই, সে তো সবসময় ভাড়াটে বাহিনী দিয়ে কাজ করে যাচ্ছে, তাই না? তার তো নিজস্ব কোনো বাহিনী নাই, এটা কিন্তু আমি প্রথমেই বলেছি, কারণ তার রাজনৈতিক কোনো রকমের ফুটিং নেই, তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। রাজনীতি তো একটা চর্চার বিষয়। সে যেখানে গিয়েছে সে কিন্তু ভাড়া করা বাহিনী নিয়েই যাচ্ছে, সে দেশেও ভাড়া করা বাহিনী, সে আমরা 111-এর সময় দেখেছি সে দেশে ভাড়া করা বাহিনী তৈরি করার চেষ্টা করেছে, তারপরে সে তার এই ব্রেন চাইল্ড থেকে তার এনসিপি তৈরি করেছে, তাই না? তো সে, তার তো নিজস্ব কোনো বাহিনী নাই, সে যতই বলুক সে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়, এই সে তো এক ধরনের দালাল। তো দালালদের তো নিজস্ব কোনো বাহিনী থাকে না, এরা মার্সেনারি বাহিনী দিয়ে চলে। এখন সে বিএনপি জামাতের ঘাড়ে ভর করেছে, তাই না? তো সেই বিষয়টাই, এখন এটাকে আপনি রাজনৈতিক বলেন বা আওয়ামী লীগের শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, আওয়ামী লীগের শক্তিকে সে প্রথম দিন থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন কথায়, সে আওয়ামী লীগের শক্তিকে তো চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি সত্যিকার অর্থে, সে পুরা বাংলাদেশের মানুষকেই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমরা যা ইচ্ছা তাই করবো, দেখি না তোরা কি করতে পারিস। এবং সে কিন্তু এটা বারবার করে যাচ্ছে, সে এসেই প্রথমে বলেছে, সে রিসেট বাটন পুশ করেছে, সে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে সে কটাক্ষ করেছে, এবং মুক্তিযুদ্ধের অবস্থা তো দেখছেনই, আসার পর পর এত মানে সরকারি হিসেবেই মানে ২২০০ মুক্তিযুদ্ধের স্মারক তারা ধ্বংস করেছে, তাই না? তো তাদের যেসব জায়গায় তাদের আপত্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতিসত্তা, এই জায়গাগুলো প্রত্যেকটাকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এবং গণমানুষের মুখ এমনভাবে সে রুদ্ধ করেছে, এমন ভয়, হ্যাঁ, ফিয়ার এমনভাবে সে ছড়িয়ে দিয়েছে যে মানুষ তো রুখে যে দাঁড়াবে, মানুষের উপর এমন অত্যাচার হচ্ছে, মানুষ কিন্তু সেই দমটাও নিয়ে মানে উঠতে পারছে না। কারণ আপনার যদি জানের নিরাপত্তা না থাকে, আপনি আগামীকাল কোথায় থাকবেন সেই জিনিসটা যদি আপনার নিশ্চয়তা না থাকে, লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা বাংলাদেশকে ভালোবাসে, এতটুক কারণেই কিন্তু তাদেরকে নানা ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হতে হচ্ছে। এখন আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের শক্তিকে চ্যালেঞ্জ, এটা আওয়ামী লীগের শক্তিকে চ্যালেঞ্জ না, সত্যিকার অর্থে পুরো বাংলাদেশের মানুষকে সে বারবার চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমি আপনার এই কথার সূত্র ধরে যদি এইভাবে দেখবার চেষ্টা করি যে বাংলাদেশের অভ্যন্তরে ৫ আগস্টের পরে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে কিন্তু ভীষণ রকমভাবে আক্রমণ করছে, এখনো করছে, মেরেছে, মেরে ফেলছে, এখনো এখনো করছে, করছে। এখনো করছে। জামাত জামাত জুলাই আগস্ট থেকে শুরু করেছে, ২৪শে জুলাই আগস্ট এখন পর্যন্ত করে যাচ্ছে। যাচ্ছে, কিন্তু এবং এটা তারা কিন্তু যৌথভাবে করছে। যৌথভাবে করছে। কিন্তু এই যে আক্রমণের ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কারণ ২৪শে জুলাই আগস্টের পরে আসিফ নজরুল কিন্তু যখন সুইজারল্যান্ড এসেছিল, তখনও কিন্তু সুইজারল্যান্ডের কিছু জনগণ গিয়ে তাকে কটু কথা বলেছে, তাকে বিভিন্ন বাক্যবাণে আক্রমণ করেছে। এরপরে লন্ডনে শফিকের ঘটনা ঘটেছে। কোন জায়গাতেই কিন্তু ওই আক্রমণকে প্রতিহত করবার জন্য দেশের বাইরে বিএনপি এবং জামাত কিন্তু ঐক্যবদ্ধভাবে আসেনি। তাহলে আজকে নিউ ইয়র্কে যে ঘটনাটা এই সফরের মধ্য দিয়ে ইউনূস ঘটাতে চাচ্ছে, তাহলে কি যে আমাদের যে জাতি গোষ্ঠী, বাঙালি জাতিগোষ্ঠীর যে অংশটা বাংলাদেশের ভেতরে থাকে, তাদের বিরুদ্ধে তো সে লড়াইটা শুরুই করিয়ে দিল। সেই লড়াইটাকে কি সে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছে? কারণ নিউ বিশ্বব্যাপী, ইয়র্কে এটি যদি শুরু হয়, এরপর কিন্তু এটি আর পৃথিবীর কোথাওই থামবে না। আগাম ভাই, আমাদের যে বিভক্তির কথা আপনি বলছেন, তাই না, রাজনৈতিক বিভক্তির কথা আপনি বলছেন, এটা কিন্তু গত বছরই শুরু হয়ে গিয়েছে। এবং আপনি যেটা বললেন যে সে দেশের থেকে এটা বিদেশে ছড়িয়ে দিতে চাচ্ছে কিনা, আপনি নিজে বিদেশে থাকেন, আমি নিজে বিদেশে থাকি, এখানে কিন্তু গত বছর আগস্টের পরে জুলাই আগস্ট থেকেই কিন্তু একটা স্পষ্ট বিভাজন রেখা তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি বলতে পারেন সংঘাতটা তৈরি হয়নি, তাই তো? সংঘাতটা, হ্যাঁ। সংঘাতটা তৈরি হয়নি। এখন এই যে যেসব দেশে আমরা থাকি,
সেসব দেশে সত্যিকার অর্থে হাকাম ভাই সেই পর্যায়ে সংঘাত তো করা সম্ভব না, পাল্টাপাল্টি যেটা হয় আমি স্লোগান দিব আপনিও স্লোগান দিবেন সেটা হয়তো হতে পারে। এবং এই বিভাজনটাকে পুঁজি করেই তো সে এতদূর এসেছে। আমাদের যেই নিজেদের ভিতরে যে রাজনৈতিক সহিষ্ণুতার একটা জায়গা ছিল, সেগুলো তো বিনষ্ট হওয়ার কারণে আজকে পরিস্থিতি এতটা খারাপ হতে পেরেছে। এবং সে সেই জায়গাটাই বারবার উস্কে দিচ্ছে, সে আন্তর্জাতিক শক্তি বলেন আভ্যন্তরীণ শক্তি বলেন সকলের সহায়তা এই জায়গাটাতেই তারা বারবার কাজ করছে, সেই আগের মতোই ব্রিটিশ আমলের মতোই ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। আমার আপনার মানে আমরা এই প্রসঙ্গটা এখানে শেষ করতে চাই। তবে আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ কিন্তু ১৯৭৫ এর ১৫ই আগস্টের পরে ১ম কিন্তু এই প্রবাসে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, তারাই কিন্তু ১ম এ সংগঠিত হতে শুরু করে এবং তারপরে দেশের অভ্যন্তরেও সংগঠিত হয়। এবারও কিন্তু একইভাবে ঘটছে। সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া হিসেবেই কিন্তু সে এই মানে আমরা যেটা বলি যে দাবার শেষ চালটা সে দিল। প্রবাসে এই আ লড়াইটাকে উস্কে দেয়া এবং এটাকে দীর্ঘমেয়াদী করা। কারণ যত বেশি প্রবাসে দীর্ঘমেয়াদী হবে, দেশের অভ্যন্তরে তার এই আ কি বলে লুটপাট বলেন, বেনিয়াগিরি বলেন কিংবা ক্ষমতায় থাকার লোভ বলেন, সমস্ত কিছু চরিতার্থ করা সহজ হবে। কারণ সারা বিশ্বে কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি সুসংগঠিতভাবে এই লড়াইটা করছে। মুক্তিযুদ্ধের পক্ষের লড়াইটা করছে। আশা করি আপনি যদি একমত হন তাহলে আমরা অন্য আরেকটা প্রসঙ্গে যেতে অবশ্যই পারি। আকাম ভাই, এই বিষয়ে তো দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই, তবে যেটা বললেন যে বিদেশে এটা প্রলম্বিত হলে দেশেও তার জায়গাটা দেখা যাচ্ছে যে সে এটাকে ইলাস্টিকের মতন টেনে নিয়ে যাবে। সে যা করার সেটা কিন্তু আকাম ভাই করেই যাচ্ছে, কিন্তু আমাদের একটা জায়গা আছে, এটা কিন্তু একটা খুব ইউনিক একটা জায়গা, এটা কোনো দেশের সাথে আপনি মেলাতে পারবেন না। এটা আপনি একজন রাজনৈতিক, আপনি রাজনীতি করেছেন অনেক বছর, আমাদের ইউনিক জায়গাটা হচ্ছে কি আমাদের জনগণ। আপনি যত প্রেডিকশন করেন না হাকাম ভাই, এটা রাতে আর রাতের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? সে যদি মনে করে আজকে জুম্মার পরে সে ওই জায়গায় যাবে এবং এটা করবে, আপনি ঠেকাতে পারবেন না। আমাদের এই জনগণ আপনি ঠেকাতে পারবেন না। সুতরাং তার চাল সে চলে যাচ্ছে, আমাদের জনগণ কি চাল দিবে এটা শুধুমাত্র আমাদের জনগণ জানে। আমি এখানে ২ জন গ্রেপ্তারকৃত রাজনীতিবিদ যদিও আমরা মানে আ বিভিন্ন রকম আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শুনি কিংবা কখনো, কখনো আমরা সে ব্যাপারে একমত হই। হাইব্রিড আওয়ামী লীগ কিংবা জামাত যারা অনুপ্রবেশ করে আওয়ামী লীগের ভিতরে ছিল। কিন্তু একদম আ রক্তে আওয়ামী লীগ আমির হোসেন আমু ৮০ বছর বয়সে এসে কোর্টে কিন্তু দাঁড়িয়ে বলে, "এই দিন, দিন না আরো দিন আছে।" আসাদুজ্জামান নূর ৭৯ বছর বয়সে সেই দিন কিন্তু বলেছে, "মাত্র ঝটিকা মিছিল দেখছেন? ঝটিকা মাইর যখন শুরু হবে তখন পলানোর পথ পাবেন না।" তো এই কথাটাই আসলে আওয়ামী লীগের ক্ষেত্রে সত্য যে সাহস ফিরে পেয়েছে, ঘুরে দাঁড়িয়ে গেছে। এখন আর এই আওয়ামী লীগকে থামানো সম্ভব না। তবে আমাদের আসলে এখন দেখার বিষয় যে কতটা প্রলম্বিত করতে পারে ডক্টর ইউনূস। কারণ আমার ধারণা উনি যত বেশি প্রলম্বিত করবে, ওনার থাকাটা, ওনার বিদায়টা তত বেশি নির্মম হবে, তত বেশি মর্মান্তিক হবে। এটি আমার মনে হয়। আরেকটি বিষয় গত ২-৩ দিন ধরেই আসছে বিষয়টি। সেটি হচ্ছে যে আ আবরার ফাহাদ অত্যন্ত আলোচিত আ একটি শিবিরের কর্মী হত্যা বুয়েটের। সে আবরার ফাহাদকে যারা মেরেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে বিচার করা হয়েছে, সাজা দেয়া হয়েছে। সেই সাজাপ্রাপ্ত আসামি বেরিয়ে এসেছে কিন্তু এই গত ২০২৪ এর ৫ আগস্টের পরে এবং এটি কিন্তু কোনো সংবাদ মাধ্যমে সংবাদই করেনি। অর্থাৎ আবরার ফাহারের হত্যা করলো ছাত্রলীগ। এর পুরো দায় ছাত্রলীগকে নিতে হলো, আওয়ামী লীগকে নিতে হলো। কিন্তু আওয়ামী লীগ যে বিচার করলো সে কথাও কেউ বলেনি। আবার বিচার করে যাদেরকে সাজা দেয়া হলো তাদেরকে ছেড়ে দেয়া হলো। এই বিষয়ে একটা বোমা ফাটানো মন্তব্য করেছে কিন্তু বিএনপির আ নেত্রী সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি। তিনি বলেছেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবিরের
হেলমেট বাহিনী। এই হেলমেট বাহিনী সেই হেলমেট বাহিনী যারা ছাত্রলীগের ভেতরে লুকিয়ে ছিল এবং ছাত্রলীগের নামে তারা বিভিন্ন অপকর্ম করেছে এবং তিনি স্পষ্ট করে বলেছেন আবরার ফাহাদের হত্যাকারী হচ্ছে ছাত্র শিবির। তাহলে এই যে ১৬ বছরে আমরা বিভিন্ন রকম অনাচার অবিচারের চিত্র দেখতে পাই বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর ভেতরে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেইটার পুরো দায়িত্বটাই কি ছাত্র শিবিরের উপরে বর্তে যায় না? আগাম ভাই, আমাদের ট্র্যাজেডিটা দেখেন, যে কথাটা আপনি বললেন যে আবরার ফাহাদ হত্যা, যে কোনো হত্যাই, যে কোনো ধরনের কি বলবো, যে অস্বাভাবিক মৃত্যুই কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমরা এই কারণে কি বলেছি, আমরা সব সময় বলি যে সকল মৃত্যুর বিচার হোক, যে কোনো হত্যাকাণ্ডের বিচার হোক। এটা কিন্তু আমাদের, আমরা যারা মানবাধিকার কর্মী বা অ্যাক্টিভিস্ট বলেন, আমরা যারা এইসব বিষয়ে কথা বলি, আমরা কিন্তু সব সময় বলে থাকি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এবং আপনি যেটা বললেন, আমাদের ট্র্যাজেডিটা এই জায়গায় যে আমরা যখন বলেছি, আমরা অ্যাক্টিভিস্টরা যখন বলেছি যে এই হত্যাকাণ্ডের সাথে শিবিরের সম্পূর্ণভাবে সরাসরি যোগাযোগ ছিল, তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের লেসপেন্সার, এদের কথা বিশ্বাস করা যাবে না। কিন্তু এখন বিএনপির এমপি বলার পরে কিন্তু এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এটাই হচ্ছে কি আমাদের ট্র্যাজেডির জায়গাটা। আপনি দেখেন, আবরার ফাহাদকে হত্যা করেছে শিবিরের কর্মীরা, এবং ভেরি ইন্টারেস্টিংলি এই যে বলছেন যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, 5ই আগস্টের পরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। বিচার মানে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন এই দণ্ডপ্রাপ্ত আসামিদের কেসটা কে লড়েছিল? আপনি যদি একজন ছাত্রলীগ কর্মী হয়ে থাকেন আকাম ভাই, এবং আমি যদি শিবির করে থাকি, আমি যে আপনার কেসটা লড়বো তা তো না। না, না। হ্যাঁ, হ্যাঁ, আপনি এত ইন্টারেস্ট নিয়ে কিন্তু ওই কেস লড়বেন না। পেশাগত জায়গার থেকে অন্য কথা, সেটা অন্য কথা হতে পারে। কিন্তু দেখেন ওই কেসটা গিয়ে লড়েছে হচ্ছে গিয়ে আমাদের এই যে এখন জামাতের সেন্সেশনাল উকিল শিশির শিশির মনির। মনির, শিশির মনির। শিশির মনির। হ্যাঁ, তো এগুলো বোঝার জন্য কি আমাদেরকে রকেট সায়েন্টিস্ট হতে হবে? রকেট সায়েন্টিস্ট হতে হবে না। কিন্তু আমরা কি করে আছি, আমাদের ভিতরে একটা তীব্র, তীব্রভাবে আমাদের ভিতরে একটা জিনিস বিদ্যমান, যারা এন্টি বাংলাদেশ, যারা এন্টি আওয়ামী লীগ, তাদের ভিতরে একটা তীব্র জিনিস বসে আছে মাথায়, একদম একেবারে বসানো আর কি। আমি এটা কোনোভাবেই দেখি না যে এটা কখনো বের হবে। এদের মাথায় একটা জিনিস, যেহেতু ঘটনাটা আওয়ামী লীগ সম্পৃক্ত, সুতরাং এখানে অন্য যে কোনো কিছু সত্যবচন আসুক, এটাকে কিন্তু গ্রহণযোগ্য না। শুধু যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, ছাত্রলীগের বিরুদ্ধে যায়, যুবলীগের বিরুদ্ধে যায় এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিরুদ্ধে যায় কোনো কথা, তখন সেটাকে আমরা লুফে নিব, সেটা নিয়ে আমরা অ্যাক্টিভিজম করব। কিন্তু ওখানে কোনো সত্য যদি প্রকাশ হয় যে না, এটার সাথে আওয়ামী লীগ জড়িত না, এটার সাথে যুবলীগ জড়িত না, ছাত্রলীগ জড়িত না, কোনো সরাসরি সম্পৃক্ততা নাই, তখন আমরা মুখের চেইন আটকায় বসে থাকবো। এটা হচ্ছে কি আমাদের জাতীয় চরিত্র হয়ে গিয়েছে। আমাদের ট্র্যাজেডিটা এই জায়গায়, যে এখন আজকে আমাদের বিএনপির এমপির কথাটা খুব ভালো লাগছে যে উনি একটা বোমা ফাটিয়ে দিয়েছেন, অ্যাটম বোম ফাটিয়ে দিয়েছেন। এই অ্যাটম বোম কিন্তু অনেক আগে থেকেই অ্যাক্টিভিস্টরা বলে আসছে যে এই কাজ তারা করেছে। যেদিন এই দাগি আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সেদিনই কিন্তু অ্যাক্টিভিস্টরা বলেছে যে এই কাজ শিবিরের কাজ। এই কারণে শিবিরের আইনজীবী গিয়ে এই লড়াই লড়েছে। একদমই সত্য। এবং বিএনপির এই মনি যিনি, উনি মানে ছাত্রদল করতেন, তারপরে মানে একদম ছাত্র নেতা থেকে জাতীয় রাজনীতিতে এসেছেন। এবং আমরা দেখেছি 5 আগস্টের পরে যে কয়েকজন বিএনপির নেতা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাচ্ছে, তার মধ্যে উনি একজন। কিন্তু আপনাকেও আমি বলতে শুনেছি বা আমি নিজেও বলেছি, সেটা হচ্ছে বিএনপি কিন্তু এইবার একেবারেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর যে ট্রেনটা তাদের সামনে এসেছিল, প্ল্যাটফর্মে ভিড়েছিল, সেই ট্রেনটা কিন্তু বিএনপি মিস করে গেল। এবং শুধুমাত্র তারেক জিয়ার অপরাধের কারণে 21শে আগস্ট এবং 10 ট্রাক অস্ত্র মামলার এইটার সঙ্গে তারেক জিয়ার সংশ্লিষ্টতার কারণে তারা মুক্তিযুদ্ধের পক্ষে আর দাঁড়াতে পারলো না। এমনকি ফজলুর রহমানকেও কিন্তু তারা 3 মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করে। সুতরাং বিএনপির কাছ থেকে আমরা কিছু আশা করি না। কিন্তু বিএনপিতে এরকম সত্যভাষী আরো কিছু রাজনীতিবিদ কথা বলতে শুরু করবে এবং এটা আমরা আশা করি, এবং তারা দলমতের ঊর্ধ্বে উঠেই কথা বলবে। সত্যিকার অর্থেই জামাতের প্রকৃত চরিত্র আওয়ামী লীগ নেতারা কিংবা আমরা যেভাবেই বলি না কেন, মানুষ কিন্তু তা গ্রহণ করবে না, যেটা আপনার কথাতেও স্পষ্ট। কিন্তু
তৃতীয় কেউ যদি বলে, সত্যটা উচ্চারণ করে, তাহলে সেটাকে কিছুটা হলেও গ্রহণযোগ্য করা যাবে। তবে আমাদের যে কথাটা বললেন যে আমরা প্রি মাইন্ডসেট নিয়েই বসে থাকি যে মুক্তিযুদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বয়ান, এর বাইরে মুক্তিযুদ্ধের আর কোনো ঘটনা নেই। এবং এই ঘটনার ভেতর দিয়েই তারা আসলে তাদের নিজেদের চরিত্রকে উন্মোচন করে। এই প্রসঙ্গ ধরে আমি একদমই আপনার আজকের আলোচনার একদম শেষ বিষয়টাতে যেতে চাই, যেটা শেষ বললে ভুল, এটা আমাদের প্রতিনিয়ত আলোচনার বিষয়, যে 5 আগস্ট 2024, তারপরে টার্গেটটা মুক্তিযুদ্ধ। এখন মুক্তিযুদ্ধ কে, কেন এবং কিভাবে? মুক্তিযুদ্ধ কে, এটা আমরা সকলেই জানি। আমাদের কাছে, বাঙালি জাতির কাছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধ। কেন মুক্তিযুদ্ধ? পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে বাঙালি জাতির, জাতিসত্তার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ। কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে সেটাও আমরা জানি। কিন্তু এই 5 আগস্টের পরে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে শক্তিটার উত্থান ঘটল এবং তারা যা যা ঘটালো, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো, মুক্তিযোদ্ধাদেরকে পেটানো, লতিফ সিদ্দিকীর মতো মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা, যে যাকে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী বলা হচ্ছে, অথচ 2015 সালে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। 30 বছর ধরে বিএনপির ফজলুর রহমান বিএনপি করেন, তিনি ছাত্রলীগ করতেন এক সময়। তার যেই ভাষায় এই ঘটনাগুলো ঘটছে, সেই ভাষায় আপনি যদি ইউনূস সরকার এবং মুক্তিযুদ্ধের ভবিষ্যৎ, এটা নিয়ে আপনি একদমই একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ যদি তুলে ধরেন, যা আসলে তরুণ প্রজন্মের কাছে এটাকে আমরা নিয়ে যেতে পারবো। এখন ভাই আমাদের যেহেতু হাতের সময় সংক্ষেপ, আমি এই কথাটা প্রত্যেকটা জায়গায় যদি আমি বক্তা হিসেবে যাই, আমি সবসময় বলি আমি ইউক্রেনকে কোট করি। কারণ সাম্প্রতিক উদাহরণ এটা থাকে, এই জন্য কিন্তু আমি এই জিনিসটাকে কোট করি। ইউক্রেনে যখন এই আগ্রাসন হয়েছে, ইউক্রেন যখন রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়েছে, তার প্রাথমিক স্তরটা কিন্তু তৈরি হয়েছে হচ্ছে গিয়ে তাদের একটা জায়গার হচ্ছে গিয়ে রুশ ভাষা বলে, আরেক জায়গা কিন্তু ইউক্রেন। এইভাবে তাদের ওখানে দুইটা জাতিসত্তা ছিল। এই দুইটা জাতিসত্তাকে কিন্তু কি করা হয়েছে, বিভেদ তৈরি করা হয়েছে, এবং বিভেদ তৈরি করে এক অংশ রুশদের সাথে, রাশিয়ার সাথে, আরেক অংশ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল। সেখান থেকে কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের উদ্ভব। বাংলাদেশেও কিন্তু এখন সেই বিভাজনটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা কিন্তু দেখেন, আমরা যুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা কিন্তু বাঙালি জাতিসত্তা নিয়ে আমরা পৃথিবীর বুকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি। এটাকে তারা, এই যে আমাদের কালচারাল বা আমাদের বাঙালি জাতিসত্তা যেটা আমরা বলছি, এটাকে তারা ধর্ম দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করছে প্রতিনিয়ত, এবং আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এই জায়গায় গিয়ে, এই ফাঁদে গিয়ে অনবরত পা দিচ্ছে। আপনার রিলিজিয়ন দিয়ে কোনো জাতিসত্তা তৈরি হয় না বিধায় কিন্তু 71 হয়েছে। এই জায়গাটা কিন্তু একদম ফাইন লাইন। এটা কিন্তু সূর্য যেরকম সত্য, সেরকম সেই আলোর মতন সত্য। রিলিজিয়ন দিয়ে জাতিসত্তা হয় না। জাতিসত্তা, কিন্তু যদি সেই জাতিসত্তা হয়ও, তা উগ্রবাদী জাতিসত্তা হয়, যেমন হ্যাঁ সেটা, পাকিস্তান। হ্যাঁ সেটা উগ্রবাদী জাতিসত্তা হয়, এবং সেটা কিন্তু বিশ্বের বুকে সভ্য হিসেবে টিকে থাকার আমরা কোনো উদাহরণ দেখি না আকাম ভাই। উদাহরণও দেখি না। ঠিক আছে, আমরা হ্যাঁ, এই যে জন্ম থেকে একটা কথা শুনে আসছি, মুসলিম ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড। এই প্যালেস্টাইনে যে জিনিস হচ্ছে, আমরা কি সেখানে মুসলিম ব্রাদারহুড দেখছি? না, দেখছি না। এটাই কিন্তু একটা উদাহরণ, আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ। তো এইখানে আমার যেটা বলার থাকে, আমি প্রত্যেকবারই বলি যে তরুণ প্রজন্মকে, যারা বলছেন যে তারা হয়তো বুঝতে পারেননি বা তারা বিভ্রান্ত হয়েছেন, আমি যেটা দেখি আর কি আকাম ভাই, আমাদের রাজনৈতিক প্রজ্ঞাটা একটু কম। আমরা ভবিষ্যৎ চিন্তা করি না, আমরা কিন্তু খুব টানেল ভিশন নিয়ে চলি। এই মুহূর্তে যেটা আছে সেটা করে আমরা খালাস করে দিতে চাই। এখন একটা দেশ তো আসলে খুব সাময়িক একটা অস্তিত্ব না। এটা আপনি বেঁচে থাকবেন, আপনার প্রজন্ম বেঁচে থাকবে, এটা কিন্তু ধারাবাহিক একটা জিনিস। তো 10 বছর পরে কি হতে পারে, 5 বছর পরে কি হতে পারে, সেই হিসাব কিন্তু তরুণ প্রজন্মকে করতে হবে, এবং সেইভাবেই কিন্তু তাকে মুক্তিযুদ্ধের শক্তিকে ধারণ করে এগিয়ে যেতে হবে। কারণ এইটাই আমার অস্তিত্ব, এটাই আমার শেকড়। অন্য যে কোনো কিছু যদি বিলীন হয়ে যায়, এই মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে। আপনাকে ধন্যবাদ জানাই। মুক্তিযুদ্ধ থাকবে তো বটেই,
কিন্তু মুক্তিযুদ্ধকে বহন করে নিয়ে যাওয়ার মতো প্রজন্ম তৈরির ক্ষেত্রে আমাদেরকে আসলে কাজটা করতে হবে। কারণ আমাদের যারা উত্তর প্রজন্ম ছিল তারা বয়সের ভারে নুব্জ, তারপরেও তারা সাহস নিয়ে লড়াইটা করছে। আমরা প্রৌঢ়ত্ব অতিক্রম করছি। কিন্তু আমরা যদি লড়াইটা স্বাভাবিকভাবে চলমান না রাখি, তাহলে মুক্তিযুদ্ধ স্থায়ীভাবে পরাজিত হবে। কারণ মুক্তিযুদ্ধকে পরাজিত করে ৫৪ বছর যেই শক্তিটা এখন রাষ্ট্র ক্ষমতায়, তাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে মুক্তিযুদ্ধকে বিলীন করে দেয়া। আর আমাদের দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধকে চলমান রাখা। আপনার সঙ্গে আমিও একসাথে পথ চলবো। আজকে অনলাইনে কথা বলছি, আগামীকালকে রাজপথে হাঁটবো। মৃত্যুর ঝুঁকি নিতে হয় নিবো। কিন্তু আমরা মুক্তিযুদ্ধটাকে বাঁচিয়ে রাখবো। এবং আপনার যে মুক্তিযুদ্ধকে নিয়ে আপনার যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি সম্মান জানিয়ে এবং আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের এই সংবাদ বিশ্লেষণ শেষ করছি আবার ৭১ এবং আপনাকে নিয়মিতভাবে আবার ৭১ সংবাদ বিশ্লেষণে আহ্বান করে রাখছি। আমরা আশা করছি আপনাকে নিয়মিত পাবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আকরাম ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে যারা এখন দেখছেন বা পরবর্তীতে রেকর্ডেড ভার্সন দেখবেন, সবাইকে কৃতজ্ঞতা। আমাদের লড়াই জারি থাকবে এবং আকরাম ভাই শুরুতেই যেটা বলেছিলেন, আমি সত্যিকার অর্থে কোনো অর্থনীতিবিদ না, আমি পেশায় একজন ব্যাংকার ছিলাম এবং এখন সময়ের প্রয়োজনে দেশের জন্য লড়ছি এবং আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি একজন লেখক। আকরাম ভাই আমাকে ব্যাংকারের দৃষ্টির থেকে সেখানে অর্থনীতিবিদ হিসেবে হয়তো আমি সংজ্ঞায়িত করেছেন। আপনার আপনার এই প্রসঙ্গে একটু মজার কথা বলি। আমি কিন্তু অর্থনীতির ছাত্র। হুম হুম কিন্তু হুম হুম। অর্থনীতিবিদ হইনি। অর্থনীতিবিদ হচ্ছে অর্থনীতি বিষয়ে যে সঠিক বিশ্লেষণ করে। তো আপনি ব্যাংকার হবার পরেও অর্থনীতি বিষয়ে আপনার সঠিক বিশ্লেষণটা আছে, যে কারণে আপনি অর্থনীতিবিদ। আর আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স করার পরেও অর্থনীতিবিদ না। সুতরাং আপনার এই পরিচয়টাও অনেক গুরুত্বপূর্ণ এবং ৫ আগস্টের পর থেকে অর্থনীতির যে ধসটা নেমেছে, আপনি নিয়মিতভাবে এই চিত্রটা যে মানুষের সামনে তুলে ধরছেন, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আপনি করছেন। আপনার এই সকল কাজের ব্যাপারে আপনার আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে এবং আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে পারার আনন্দটাও আমরা চাই। ভালো আমিও সেটাই থাকবেন। আশা রাখি। আপনিও ভালো থাকবেন আকরাম ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আবার ৭১ এর আজকের সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। আবার ৭১ চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে সাথে থাকুন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে এসেছি। আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথা বলতে এসেছি এবং সেই লড়াইয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এসেছি। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে আগামীকালকে।